আপনি কি অফিসের 10টা-7টা কাজ করে ক্লান্ত? কোথাও যাবো করেও ছুটির অভাবে যাওয়া হচ্ছে না। এদিকে পকেটেও টান, অথচ মন চাইছে কোথাও বেরিয়ে আসি। তবে আপনার জন্য এই জায়গাটা হতে পারে সমস্ত সমস্যার সমাধান, যেখানে ঝর্ণা পাবেন, নদী পাবেন, যেদিকে চোখ যায় সুদূর বিস্তৃত পাহাড় পাবেন, নবনির্মিত মন্দির পাবেন, স্নিগ্ধ জলরাশি সমৃদ্ধ লেক পাবেন। নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আমি অনিমেষ। আমার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ অনিমেষে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা যাব কলকাতা থেকে একদিনের জন্য ধানবাদে। কোথায় কোথায় যাব, কিভাবে যাব, কি খাবো, কিসে যাব, কত খরচ, কোন কোন দিক থেকে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছি, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ধানবাদ শহরটি ঝাড়খণ্ডে অবস্থিত। শহরটির সাথে বাঙালি ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় ছিল এই ধানবাদ গিরিডিতে বাঙালি হাওয়া বদল করার জন্য যেত। তাছাড়া প্রফেসর শঙ্কুর গিরিডি এবং সহজপাঠের উশ্রিত ঝর্ণা বাঙালির মনের কোণে সফলভাবে বিরাজ করছে। অনেকেই ভোরবেলা বেরিয়ে ওই একই দিনে ধানবাদ ট্যুর শেষ করে বিকেলের ট্রেনে আবার ফিরে আসে। সেক্ষেত্রে ট্যুরটি ভীষণ হেকটিক এবং উশ্রিত ঝর্ণাটা দেখা সম্ভব হয় না। তাই আমরা শিয়ালদাহ থেকে শনিবার রাত 10:55 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট ধরে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিই, যেটার পৌঁছানো নির্ধারিত সময় 3:07 এবং স্লিপার ও থার্ড এসি টিকিটের খরচ যথাক্রমে 225 টাকা এবং 560 টাকা। নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেট করে ট্রেনটি ভোর 3:17 ধানবাদে নামায়। আপনি আগে থেকে রিটার্নিং রুমের টিকিট কেটে রাখতে পারেন, অথবা 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট গেট থেকে বেরিয়ে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে রিটার্নিং রুম বুক করতে পারেন। হঠাৎ প্ল্যান এবং সিজন হওয়ার দরুন আমরা রিটার্নিং রুমের বুকিং পাইনি। সেক্ষেত্রে কাউন্টারের পেছনেই আপার ক্লাস ওয়েটিং রুমে আপনি আরামসে কয়েক ঘন্টা কাটাতে পারেন। এসি এর পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও আপনি এখানে পেয়ে যাবেন। অটো আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, যেহেতু আমরা একই দিনে গিরিডি এবং ধানবাদ একই সঙ্গে ট্যুর করতে চেয়েছিলাম, তাই যত তাড়াতাড়ি সম্ভব ট্যুর শুরু করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। প্রথমে দূরের রাস্তা অর্থাৎ উশ্রিত ঝর্ণা দেখে এসে তারপর ধানবাদের লোকাল সাইট সিন করার প্ল্যান হয়েছিল। সেই কথা মতো আমাদের সারথি বলদেব ভাইয়া সকাল 7টার মধ্যে স্টেশনে তার বাহন নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন। আমরা সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বলদেব ভাইয়ার সঙ্গে এবার ট্যুরের উদ্দেশ্যে চললাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে 20 থেকে 40 টাকার মধ্যে আপনি কচুরি, লিট্টি চোখা, রুটি কলা এবং ডিম টোস্ট দিয়ে আপনার ব্রেকফাস্ট সারতে পারেন। তেলের দাম পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এখানে অনেকটাই কম। পেট্রোলের দাম 97 টাকা 93 পয়সা এবং ডিজেলের দাম 92 টাকা 69 পয়সা। বলদেব ভাইয়ার সাথে তার অটোতে করে আমরা ধীরে ধীরে শহরের কোলাহল ছাড়িয়ে সবুজের মধ্যে প্রবেশ করতে লাগলাম। আমাদের ট্যুরটি ছিল মূলত রবিবারকে কেন্দ্র করে, অর্থাৎ শনিবার অফিস করে রাতের ট্রেনে গিয়ে রবিবার রাতের মধ্যে বাড়ি ঢোকা। এতে অফিস ছুটি নেওয়ার প্রয়োজনই পড়ে না। এছাড়া আপনি 2 দিন 1 রাতের প্ল্যান করে ধীরে সুস্থে ধানবাদ ট্যুরটি করতে পারেন। সেক্ষেত্রে হাওড়া থেকে কম খরচে সকাল 6:15 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরতে পারে, যার ভাড়া 135 টাকা এবং পৌঁছানোর নির্ধারিত সময় বেলা 11:18। আর খরচটা ম্যাটার না করলে আপনি রাঁচি শতাব্দী বা গয়া বন্দে ভারত ধরেও যেতে পারেন, যা 9:30 থেকে 10টার মধ্যে ধানবাদ নামায় এবং ভাড়া 800 থেকে 850 মধ্যে।
ধানবাদ স্টেশন থেকে বেরিয়েই সস্তা থেকে অভিজাত প্রচুর লজিং হোটেল আপনি পেয়ে যাবেন। আগে থেকে বুক না করলেও আপনার সমস্যা হবে না। পথে যেতে যেতে আপনি এরকম যুবকদের বাইকে করে বস্তা ভর্তি কয়লা নিয়ে যেতে দেখবেন। বলা বাহুল্য, ড্রাইভার দাদার কাছে শুনলাম এগুলোর বেশিরভাগটাই কালো পথের কয়লা। স্টেশন চত্বরের খাবার পছন্দ না হওয়ায় মাঝপথে আমরা এরকম একটি লাইন হোটেলে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। চা, ডিম টোস্ট, ডিম অমলেট এসব দিয়ে আমরা আমাদের পছন্দ মতো খাবার খেয়ে ব্রেকফাস্ট সম্পন্ন করি। দামগুলো কিন্তু ভীষণ রিজনেবল ছিল। দিনটি বড় বিশ্রী। শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠের লাইনগুলো আরও একবার মনে করতে করতে আমরা উশ্রীর ঝর্ণা পৌঁছে গেলাম। যত কাছে যাচ্ছি ক্রমবর্ধমান প্রচণ্ড আওয়াজ তার অস্তিত্বকে জানান দিচ্ছিল। হলফ করে বলতে পারি, প্রকৃতির অপার দান এই জলপ্রপাত আপনাকে মুগ্ধ করে দেবে। এর শক্তি এবং সৌন্দর্য কিছু মুহূর্ত আপনাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য করবে। সকাল 7টায় ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে আমরা 9:30 নাগাদ পৌঁছেছিলাম উশ্রীর ঝর্ণাতে। আবার 10:15 নাগাদ সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। 45 মিনিট আমরা এই উশ্রীর সৌন্দর্য উপভোগ করি। আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন। এমনকি শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিক করতেও আসেন। স্থানীয় সাঁওতাল এই মানুষগুলো পর্যটকদের বিভিন্ন বিপদ থেকে রেস্কিউ করা থেকে শুরু করে নানা রকম সহায়তা করার জন্য উপস্থিত থাকে। উশ্রী নদীর উৎপত্তি ঝাড়খণ্ডের গিরিডি জেলার পরেশনাথ পাহাড়ি অঞ্চল থেকে। এটি ছোটনাগপুরের মালভূমি এলাকার একটি নদী। নদীটি পাথুরে ও উঁচু নিচু ভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই নদীর উপর বিখ্যাত এই উশ্রী জলপ্রপাতটি অবস্থিত। উশ্রী নদী আসলে ঝাড়খণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক একটি নদী। পথে যেতে যেতে হঠাৎই চোখের সামনে খুলে গেল এক টুকরো সবুজ শান্তি। দুপাশ জুড়ে দাঁড়িয়ে থাকা এই সুন্দর শালবন যেন প্রকৃতির নীরব অভিবাদন। রোদের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে তৈরি করছে এক অপূর্ব দৃশ্য। এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এই পথ নিজেই একটি অনুভূতি। অনেকটা রাস্তা আসার পর অবশেষে দুপুরে খাওয়ার জন্য থামলাম। ভালো খাবার, একটু বিশ্রাম আর সঙ্গে প্রিয় মানুষ, এই কম্বিনেশনটাই ট্রাভেলকে আরও সুন্দর করে দেয়। এখন পেট ভরে খেয়ে আবার বেরিয়ে পড়ব পরের গন্তব্যের দিকে। আমরা নিয়েছিলাম ভেজ থালি, যার মধ্যে ছিল ডাল, পাঁপড়, ভাজা, একটা মিক্সড ভেজ তরকারি, স্যালাড, আলু চোখা এবং তার সঙ্গে আমরা নিয়েছিলাম পনিরের একটি আইটেম। 5 জন মিলে আমাদের খেতে খরচ হয়েছিল 900 টাকা। খাবারটি বেশ সুন্দর ছিল, টেস্টি এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলা সিনেমার ইতিহাসে যদি কোনো নাম সবচেয়ে বেশি ভালোবাসা পেয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তিনি মহানায়ক উত্তম কুমার। আর আজ আমরা এসে পৌঁছেছি তারই স্মৃতি বিজড়িত এক বিশেষ জায়গায়, উত্তম কুমারের বাগান বাড়ি।
চারপাশের এই শান্ত পরিবেশ, সবুজে ঘেরা নিরিবিলি আবহ, সব মিলিয়ে জায়গাটার মধ্যে আজও একটা অন্যরকম অনুভূতি কাজ করে। শহরের ব্যস্ততা থেকে দূরে এই বাড়ি একসময় ছিল তার বিশ্রাম, ব্যক্তিগত সময় আর কাছের মানুষদের সঙ্গে কিছু নিরিবিলি মুহূর্ত কাটানোর প্রিয় জায়গা। এখন দাঁড়ালে শুধু একটা বাড়ি দেখা যায় না, অনুভব করা যায় একটা সময়কে, যে সময়ে বাংলা সিনেমা মানেই ছিল এক জাদু, এক আবেগ আর একটাই নাম, উত্তম কুমার। ভাবতেই ভালো লাগে, হয়তো এই পথেই তিনি হেঁটেছেন, এই প্রকৃতির মাঝেই কাটিয়েছেন কিছু একান্ত মুহূর্ত। আজও তার স্মৃতি, তার উপস্থিতি এই বাগান বাড়ির নীরবতার মধ্যে যেন কোথাও না কোথাও বেঁচে আছে। এখন আমরা এসে পৌঁছেছি ধানবাদের বিখ্যাত তোপচাঁচি লেকে। প্রকৃতির কোলে ঘেরা এই সুন্দর জায়গাটা সত্যিই চোখ ও মনের জন্য এক অসাধারণ শান্তির ঠিকানা। চারপাশে সবুজ পাহাড়, নীরব পরিবেশ আর মাঝখানে বিস্তৃত এই লেক, সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য একেবারেই আলাদা। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে এমন পরিবেশে দাঁড়ালে মনটা যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। তোপচাঁচি লেক শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এটি ধানবাদের মানুষের কাছে অনেকটা আবেগের জায়গাও। পর্যটকরা এখানে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, কিছুটা সময় শান্তিতে কাটাতে আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরতে। যদি প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা অবশ্যই একবার আসার মতো। উত্তম কুমারের বাগানবাড়ির খুব কাছেই এই তোপচাঁচি লেকটি অবস্থিত। এখানে প্রবেশ করার জন্য গাড়ির পার্কিংয়ের একটা ন্যূনতম খরচ দিতে হয়। এখানে আমরা প্রায় বেলা 3টে নাগাদ এসে পৌঁছেছিলাম। কিছুটা পথ এগিয়ে আমরা এসে পৌঁছলাম আর এক শান্ত, আধ্যাত্মিক আর খুবই সুন্দর জায়গায়, রামরাজ মন্দির। প্রথম দেখাতেই এই জায়গাটার একটা আলাদা অনুভূতি মনকে ছুঁয়ে যায়। চারপাশের নিরিবিলি পরিবেশ, মন্দিরের শান্ত আবহ আর ভক্তিভরা সেই পবিত্র অনুভূতি, সব মিলিয়ে এখানে এলে মনটা যেন নিজে থেকেই একটু শান্ত হয়ে যায়। এই জায়গার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে শুধু একটি মন্দির নয়, একসঙ্গে বেশ কয়েকটি ছোট বড় মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরের নিজস্ব একটা সৌন্দর্য আছে আর প্রতি জায়গাতেই যেন আলাদা এক ভক্তির ছোঁয়া অনুভব করা যায়। কোথাও ঘণ্টার শব্দ, কোথাও ধূপের গন্ধ, আর কোথাও নীরবতার মাঝেই এক অদ্ভুত প্রশান্তি। সব মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। এটা শুধু কোনো দর্শনীয় স্থান নয়, এটা এমন এক জায়গা যেখানে মানুষ কিছুটা সময়ের জন্য নিজের ভেতরের অস্থিরতাকেও একটু থামিয়ে রাখতে পারে। ভ্রমণের মাঝে এমন কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখে ভালো লাগে না, মনেও অনেকক্ষণ ধরে থেকে যায়। রামরাজ মন্দির ঠিক তেমনই একটা জায়গা যেখানে প্রকৃতি, ভক্তি আর শান্তি একসঙ্গে মিশে আছে। মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই ছোট্ট নালা বা জলের ধারা পুরো পরিবেশটাকে আরও বেশি জীবন্ত আর মনোমুগ্ধকর করে তুলেছে। এখন আমরা এসে পৌঁছেছি
আমাদের শেষ গন্তব্যস্থল অর্থাৎ ধানবাদের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান ভাটিন্ডা জলপ্রপাতে। প্রথম দেখাতেই এই জায়গাটা মন ভালো করে দেওয়ার মতো। চারপাশে সবুজ গাছপালা, পাথুরে পরিবেশ আর মাঝখান দিয়ে নেমে আসা জলের ধারা, সব মিলিয়ে এখানে প্রকৃতির একটা একেবারে অন্যরকম রূপ দেখা যায়। ঘড়িতে তখন বিকেল 5:48। সারাদিনের ঘোরা, দেখা, অনুভব করা সব কিছু নিয়ে আমরা তখন আবার ফিরে এলাম ধানবাদ স্টেশনে। একটা দিনের ভ্রমণ কেমন করে এতগুলো স্মৃতি তৈরি করে ফেলে তা হয়তো এমন দিনগুলো শেষে এসে সবচেয়ে বেশি বোঝা যায়। সকালের শুরুটা ছিল যেমন উৎসাহে ভরা, তেমনই দিনের শেষটা মনটা একটু শান্ত, একটু ক্লান্ত, কিন্তু ভীষণ তৃপ্ত। এরপর আমাদের ফেরার সঙ্গী বন্দে ভারত এক্সপ্রেস। আরামদায়ক যাত্রা, জানলার বাইরে ধীরে ধীরে পিছিয়ে পড়া গাছ, রাস্তা, পাহাড় আর দিনের গল্প, সব মিলিয়ে ফেরার পথটাও যেন ভ্রমণেরই একটা সুন্দর অংশ হয়ে রইল।